হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃষ্টি, আপনি জানেন যে এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সে মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার আদেশেই ডক্টর ইউনূস সহ অনেককেই হত্যা করার মিশনে নেমেছিল, কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং যেই কারণে মূলত তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়। হাসিনার নির্দেশে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের শেষ করার মিশনেই সাঙ্গপাঙ্গ নিয়ে দেশে ফিরেছিলেন সুব্রত বাইন। এমনকি সুযোগ পেলে ছেড়ে দিত না ডক্টর ইউনূসকেও। এসব তথ্য কারো বানানো নয়, রিমান্ডে জোর করে বলিয়ে নেওয়াও নয়। আদালতে বিচারককে জানিয়েছে স্বয়ং সুব্রত বাইন নিজেই। রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর এক রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল একাধিক টার্গেট কিলিংয়ের মাধ্যমে দেশে এমন এক সংকট তৈরি করা যার সুযোগে রাজনীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে সহজেই। এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা, যারা বাহিরে বসে পুরো মিশন পরিচালনা করছিলেন। হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি নিজের অপরাধ নিজে স্বীকার করে এবং নিজের ফাঁসি দাবি করে, তাহলে তাকে ফাঁসি দিতে তার নিজের স্বীকারোক্তি যথেষ্ট। আর সেই কাজ করেছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, কারণ তার সমস্ত প্রকার অপরাধের স্বীকারোক্তি সে নিজেই দিয়েছে আদালতে। এবং সে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইন্ধনেই বা আদেশেই মূলত ডক্টর ইউনূস সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করার প্ল্যানে লিপ্ত ছিল, সেই স্বীকারোক্তিও সে নিজেই দিয়েছে। এবং রিমান্ডে সে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এবং যেই কারণে এবার এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এর ফাঁসি হয়ে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে রিমান্ডে এবং আদালতে যে সমস্ত প্রকার অপরাধের স্বীকারোক্তি দিয়েছে এই সুব্রত বাইন এবং যেই কারণে তার ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে আমরা চলুন একটু দেখে আসি যে শেখ হাসিনা আওয়ামী লীগের আদেশে মূলত ডক্টর ইউনূস সহ কাদেরকে মূলত হত্যা করার প্ল্যান সে করেছিল এবং সে কিভাবে মূলত এতদিন অপরাধগুলো করেছে, কি কি অপরাধ করেছে, সেগুলো আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেরিয়ে এলো এবার আদালতের ভেতরের দৃশ্য। রিমান্ডের ভয়ে এজলাসেই ফাঁস করে দিল সকল গোপন তথ্য। হাসিনার নির্দেশে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের শেষ করার মিশনেই সাঙ্গপাঙ্গ নিয়ে দেশে ফিরেছিলেন সুব্রত বাইন। এমনকি সুযোগ পেলে ছেড়ে দিত না ডক্টর ইউনূসকেও। এসব তথ্য কারো বানানো নয়, রিমান্ডে জোর করে বলিয়ে নেওয়াও নয়। আদালতে বিচারককে জানিয়েছে স্বয়ং সুব্রত বাইন নিজেই। কি জানালো সে? আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রায় ১.৫ বছর আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়। রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে তাকে তৈরি করা হচ্ছিল। গ্রেপ্তার সুব্রত বাইন সম্পর্কে এমন তথ্য দিয়েছেন অনুসন্ধান সাংবাদিক জুলকারনাইন শায়ের। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও দিয়েছেন তিনি, যাতে দেখা যায় গ্রেফতারের পর সুব্রত বাইন নিজে বাংলাদেশে আসার কারণ জানাচ্ছেন। সুব্রত সাংবাদিকদের বলেন, সত্য কথা লিখবেন, যা তাই লিখবেন না। আমারও তো পরিবার আছে, কিন্তু আমি ১৯৮৭ সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত খবর রাখেন, ২.৫ বছর আগে আমায় আয়না ঘরে রাখে সেই খবর নাই। ২০২২ সালে হ্যান্ডকাপ পরিয়ে তাকে দেশে ফিরে এসে আয়নাঘরে রাখা হয় জানিয়ে বলেন, সেখানে রড দিয়ে পিটিয়েছে। ৫ আগস্ট রাত ৩টার দিকে তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখেন বলে জানিয়েছেন তিনি। আর জুলকারনাইন ওই পোস্টে বলেন, প্রায় ১.৫ বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়। উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানোর। তৈরিও করা হচ্ছিল সেভাবে।
তিনি আরও বলেন, কিন্তু 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কারণে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সাথে মিশে যায়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ব্যক্তিকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদ, এবং কারা তাদের সহায়তা করছিলেন এ বিষয়ে শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন জুলকারনাইন। অন্য একটি সূত্র প্রায় একই তথ্য দিয়েছে। সূত্রটি বলছে, রাজধানীসহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। তাদের টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন তার শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে 8 দিন ও অপর 3 জনকে 6 দিনে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনে এ অনুমতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। সুব্রত বাইন ছাড়া অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। এদিন সুব্রত বাইন সহ 4 আসামিকে বিকাল 3টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় CMM আদালতের হাজতখানায়। বেলা 3:42 কঠোর পুলিশ প্রহরায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়। রিমান্ড শুনানি শুরুর আগে মূলত আদালতে সাংবাদিকদের ওই কথাগুলো বলেছিলেন সুব্রত। জানা যায়, এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামিরা খুবই আলোচিত। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড প্রয়োজন। আসামিদের পক্ষে আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সুব্রত বাইন আজকে মিডিয়ার সৃষ্টি। 4 দলীয় জোট সরকার এই লিস্ট করে, এরপর আর কোনো সরকার কোনো লিস্ট করেনি। এই আসামিকে ভারতে 3 বার গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 তারিখে নরসিংদীর ভুলতা এলাকায় ফেলে রেখে চলে যায়। আর সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে প্রাথমিকভাবে কি তথ্য পাওয়া গেল জানতে চাইলে গোয়েন্দা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে রোমহর্ষক তথ্য পাওয়া গেছে। অস্ত্র, গুলি ও টাকার উৎস জানার চেষ্টা চলছে। এলাকাভিত্তিক তাদের সদস্যদের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। ওই সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, গোয়েন্দা কার্যালয়ে তাদের নেওয়ার পর 4 জনকে আলাদা করে ফেলা হয়। প্রথমে শুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে। অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর তারা আরাফাত ও শরীফের কাছে পাঠিয়ে দেয়। ওই অস্ত্রগুলো মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ওই সন্ত্রাসীরা 5 আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয়। এলাকাভিত্তিক ওই সব সন্ত্রাসীর তালিকা অনেক বড়, তবে তাদের নাম পুলিশের খাতায় নেই। তারা সবাই উঠতি বয়সী এবং এলিট শ্রেণীর বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। অপরদিকে শুটার আরাফাত ও শরীফের কাছ থেকে তথ্য পাওয়ার পর গোয়েন্দারা বাইন ও মাসুদের মুখোমুখি হন। গোয়েন্দার জিজ্ঞাসাবাদে দেশকে অস্থিতিশীল করার মিশনে নেমেছিল বলে জানান তারা। টার্গেট কিলিংয়ের পর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে তা প্রচার করারও পরিকল্পনা ছিল তাদের। টার্গেটকৃত 3 দলের ভেতর রাজনৈতিক দূরত্ব তৈরি হলে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে তাদের ধারণা ছিল। আর এজন্য প্রতিবেশী একটি দেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। অস্ত্র, গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা। হুন্ডির মাধ্যমে টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে। এজন্য তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও গোয়েন্দারা জানান। কুষ্টিয়া থেকে তারা ঢাকায় বেশ কিছু অস্ত্র তাদের ক্যাডারদের কাছে পাঠিয়েছেন বলেও স্বীকার করেন। ওইসব ক্যাডারদের তালিকা ধরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারে ডিবির একাধিক টিম কাজ করছে। বিএনপির সমর্থক হয়েও কেন আওয়ামী লীগের মিশনে নেমেছিলেন গোয়েন্দাদের এমন প্রশ্নে সুব্রত বাইন জানান,
2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম প্রথম দিকে রাখা হয়। এ কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। পরে বিএনপির সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও তিনি দেশে ফিরতে পারেননি। তার ঘনিষ্ঠজনরাও ছিল বিপদে। 5 আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাকে এড়িয়ে যান। এ কারণে তিনি আওয়ামী লীগের পক্ষ নেন এবং বিএনপি সহ সমমানাদের টার্গেট করেন। তবে তার টার্গেট মিস হয়ে গেল। 27 মে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাস থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। 90-এর দশকে ঢাকার 7 স্টার বাহিনীর প্রধান হিসেবে সুব্রত অপরাধ জগতে পরিচিত হন। দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও একাধিক খুনের মামলায় তার নাম উঠে আসে। 1991 সালে ছাত্রলীগ নেতা মোরাদ হত্যায় যাবজ্জীবন সাজা পেলেও তিনি বারবার জামিনে বেরিয়ে অপরাধে জড়ান। জেল জীবন, প্রেম বিয়ের নাটকীয়তা এবং কলকাতায় পালিয়ে যাওয়া সব মিলিয়ে সুব্রতের জীবন সিনেমাকেও হার মানায়। ভারতে একাধিকবার গ্রেফতার হয়ে পালিয়ে যান, পরে আবার আটক হন। কলকাতা থেকে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। সুব্রত বাইনকে দিয়ে মারাত্মক পরিকল্পনার কথা আগেও শুনেছিলাম। কি ভয়ঙ্কর কথা! এত বড় একটা সন্ত্রাসীকে দেশে নিয়ে এসে ভিন্ন পরিচয় তাকে দিয়ে গুপ্ত হত্যা করানোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর এক রাজনৈতিক অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল একাধিক টার্গেট কিলিং এর মাধ্যমে দেশে এমন এক সংকট তৈরি করা যার সুযোগে রাজনীতি নিয়ন্ত্রণে নেওয়া যাবে সহজেই। এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা, যারা বাহিরে বসে পুরো মিশন পরিচালনা করছিলেন। এই মিশনের অন্যতম প্রধান সহযোগী ছিলেন সুব্রতের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়েছিল তাদের কাছে। সেই অর্থেই সংগঠিত করা হয় শুটার ও কিলারদের একটি ভয়ঙ্কর বাহিনী। গোপন আস্তানা গড়া হয় কুষ্টিয়ায়। সেখান থেকেই ঢাকায় পাঠানো হয় শত শত অস্ত্র ও ক্যাডার। গোয়েন্দা পুলিশ জানায়, মগবাজার, শাহবাগ, গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোকে টার্গেট করে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল। উদ্দেশ্য ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয় এক দলের নেতারা আরেক দলের নেতাকে খুন করছে। তাতে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি হবে এবং আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে যাবে। এটাই ছিল চূড়ান্ত কৌশল। এই চক্রান্তে যুক্ত 4 জনকে গ্রেফতার করা হয় এবং বুধবার ঢাকার আদালতে হাজির করা হয় তাদের। আদালত সুব্রত বাইনকে 8 দিনের ও বাকি 3 জনকে 6 দিনের রিমান্ডে পাঠান। তাদের নাম সুব্রত বাইন, মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও MAS শরীফ। আদালতে হাজিরের সময় কঠোর নিরাপত্তায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আনা হয় তাদের। রিমান্ড শুনানির আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বলেন, সত্য কথা লিখবেন, আমি যা তাই লিখবেন। আমারও তো পরিবার আছে। 1987 সাল থেকে কোনো প্রতিবাদ করিনি। সাংবাদিকরা এত কিছু জানেন। 2.5 বছর আগে আমায় আয়না ঘরে রাখে, সেটা জানেন না? তিনি জানান, 2022 সালে তাকে দেশে ফিরিয়ে আনা হলে আয়না ঘরে নিয়ে রড দিয়ে পেটানো হয়। পরে 5 আগস্ট গভীর রাতে রাস্তায় ফেলে দেওয়া হয়। তিনি বলেন, নিজেকে বাঁচাতেই সঙ্গে অস্ত্র রাখি। কে মোচায়? রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। তিনি বলেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও তথ্য জানার জন্য রিমান্ড প্রয়োজন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ বাদল মিয়ার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। আদালতে সুব্রত বাইন অনুরোধ করেন যেন তার নামাজ কাজা না হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 4 জনকেই আলাদা করে জেরা করা হয়। শুরুতে আরাফাত ও শরীফের মুখে অস্ত্র ও গুলির তথ্য বের হয়। হাতের সুব্রত বাইন এবং তার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, তার যে শিষ্যরা রয়েছে, তো তারা এতদিন ধরে অপরাধ জগতের যেই পরিমাণ অপরাধ তারা করেছে, এক কথায় তাদেরকে বাংলাদেশের মানুষ অপরাধ জগতের কিং বলে চিনে, মাফিয়া ডন বলে চিনে। সুতরাং এখন সর্বশেষ তারা বাংলাদেশের যে বিএনপি, জামাত ইসলাম বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ ডক্টর ইউনূস সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করার জন্য টার্গেট কিলিং মিশনে মূলত এরা নেমেছিল এবং দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে মূলত তারা এই মিশনে নেমেছিল। সুতরাং ইতিমধ্যেই তাদের সেই সমস্ত মুখোশ উন্মোচন হয়েছে এবং তারা মূলত যেই মিশন নিয়ে মাঠে নেমেছিল সেটার পুরোপুরি স্বীকারোক্তি আদালতে দিয়েছে এবং রিমান্ডেও দিয়েছে। এখন এই যে তাদের অপরাধের স্বীকারোক্তি তারা দিয়েছে, সেই হিসাবে
তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়া উচিত বলে বাংলাদেশের জনগণ মনে করছেন। কারণ একদিকে তারা হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, তারা অপরাধ জগতের সমস্ত প্রকার অপরাধ করেছে, এবং অন্যদিকে এখন এই মুহূর্তে বাংলাদেশে নতুন যেই সূর্য উদিত হয়েছে, এই নতুন সূর্য উদয়ের পর থেকে যদি তারা তাদের অপরাধগুলো ছেড়ে দিয়ে ভালো কাজ করতো, তাহলে হয়তোবা বাংলাদেশের মানুষ তাদের নিয়ে চিন্তাভাবনা করতো। কিন্তু তারা এই 5ই আগস্টের পর থেকে তারা সেই যে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার মিশন নিয়ে মাঠে নেমেছে এবং দেশকে যেইভাবে মূলত অস্থিতিশীল করা যায় সেই টার্গেট নিয়েই মূলত কিন্তু তারা মিশনে নেমেছিল। এবং আমরা বিগত এই কয়েক মাসে বিভিন্ন জায়গায় দেখেছি যে দিনে দুপুরে, এর আগে আমরা এরকম ঘটনা খুব কম দেখছি, যেটা এখন বর্তমানে দেখছি যে দিনে দুপুরে একেবারে প্রকাশ্যে ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজারি করে, দেখা গেছে কারো কাছ থেকে মোবাইল, টাকা পয়সা এগুলো হাতিয়ে নিয়ে তাকে ছুরি মেরে, তাকে চাপাতি দিয়ে কোপ দিয়ে এরপরে তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে দিনে দুপুরে, এবং সেগুলো ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেও দেওয়া হচ্ছে। মানে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে বর্তমানে দেশ যে শাসন করছে ডক্টর ইউনূস, সে ভালোভাবে শাসন করতে পারছে না, দেশের সব জায়গায় এখন অরাজক পরিস্থিতি বিরাজমান করছে, সুতরাং ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় থাকার যোগ্য না। এইভাবে মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার মিশনে মূলত তারা নেমেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ এত বোকা নয়, তাদের যে ষড়যন্ত্র সেটা সকলে হাতে নাতে ধরে ফেলেছে। সুতরাং আপনিও কি এই সুব্রত বাইন এবং তার সাঙ্গপাঙ্গদের ফাঁসি দাবি করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।